পরদিন সকালে যখন টেলিফোনটা বাজলো তখন আমি বাথরুমে দাঁত মাজছি। কাজেই ফোনটা ফেলুদাই ধরল। জিজ্ঞেস করে জানলাম নীলমণিবাবু ফোন করেছিলেন একটা খবর দেবার জন্য। প্রতুলবাবুর বাড়িতেও কাল ডাকাতি হয়ে গিয়েছে, আর এ খবরটা কাগজেও বেরিয়েছে। টাকা পয়সা কিছু যায়নি, গেছে শুধু কিছু প্রাচীন কারুশিল্পের নমুনা, 8-10টা ছোট ছোট জিনিস, সব মিলিয়ে যার দাম 20-25 হাজার টাকার কম না। পুলিশ নাকি তদন্ত আরম্ভ করে দিয়েছে। প্রতুলবাবুর বাড়িতে যে সকালেই পুলিশের দেখা পাবো, আর তার মধ্যে যে ফেলুদার চেনা লোকও বেরিয়ে পড়বে, সেটা কিছুই আশ্চর্য না। আমরা যখন পৌঁছেছি তখন 7:15। অবশ্যই আজ আর মেকআপ করিনি। ফেলুদা দেখলাম তার জাপানি ক্যামেরাটা নিতে ভোলেনি। আমরা গেটের ভিতর সবে ঢুকেছি, এমন সময় একজন বেশ হাসি খুশি মোটা ছোটা চশমা পরা পুলিশ, বোধহয় ইন্সপেক্টর হবেন, ফেলুদাকে দেখেই এগিয়ে এসে ওর পিঠে একটা চাপড় মেরে বলল, কি হে ফেলু মাস্টার, গন্ধে গন্ধে এসে জুটেছ দেখছি। ফেলুদা বেশ নরমভাবেই হেসে বলল, আর কি করি বলুন, আমাদের তো ওই কাজ। কাজ বলো না, কাজটা তো আমাদের, তোমাদের হলো শখ, তাই না? ফেলুদা এই কথার কোনো উত্তর না দিয়ে বলল, কিছু কিনারা করতে পারলেন? বার্গলারি কেস? তাছাড়া আর কি, তবে ভদ্রলোক খুব আপসেট, খালি মাথা চাপড়াচ্ছেন আর বলছেন কাল এক বুড়ো নাকি এক ছোকরা সঙ্গে করে ওর জিনিস দেখতে এসেছিল। ওর ধারণা এই দুজনেই নাকি আছে এই বার্গলারির পিছনে। আমার কথাটা শুনেই গলা শুকিয়ে গেল। সত্যি ফেলুদা মাঝে মাঝে বড্ড বেপরোয়া কাজ করে ফেলে। ফেলুদা কিন্তু একটু ঘাবড়ে না গিয়ে বলল, তাহলে তো সেই বুড়োর সন্ধান করতে পারলেই চোর ধরা পড়বে, এ তো জলের মতো কেস। গোলগাল পুলিশটি বললেন, বেশ বলেছ, একেবারে খাঁটি উপন্যাসের গোয়েন্দাদের মতো বলেছ, বাহ। ভদ্রলোকের পারমিশন নিয়ে ফেলুদা আর আমি বাড়ির দিকে এগিয়ে গেলাম। প্রতুলবাবু দেখি আজও সেই বারান্দাতেই বসে আছেন। বুঝলাম তিনি এতই অন্যমনস্ক যে আমাদের দেখেও দেখতে পেলেন না। কোন ঘরটা থেকে চুরি হয়েছে দেখবে? মোটা পুলিশ জিজ্ঞেস করলো। চলুন না। কাল সন্ধ্যাবেলা দোতলার যে ঘরটায় গিয়েছিলাম, আজও সেটাতেই যেতে হলো। অন্য কিছুর দিকে দৃষ্টি না ফেলে ফেলুদা শটান ঘরের দক্ষিণ দিকের ব্যালকনিটার দিকে চলে গেল। সেটা থেকে ঝুঁকে নিচের দিকে চেয়ে বলল, পাইপ বেয়ে অনায়াসেই উঠে আসা যায়, তাই না? মোটা পুলিশ বললেন, তা যায়, আর মুশকিল হচ্ছে কি, দরজার রং কাঁচা বলে ওটাকে আবার 2 দিন থেকে বন্ধ করা হচ্ছিল না। ঠিক কখন হয়েছে চুরিটা? রাত 9:45। কে প্রথম টের পেল? এদের একটি পুরনো চাকর আছে, সে ওদিকের ঘরে বিছানা করেছিল। একটা শব্দ পেয়ে আসে, ঘর তখন অন্ধকার, বাতি জ্বালানোর আগেই সে একটা প্রচণ্ড ঘুষি খেয়ে প্রায় অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে চোর বাবাজি হাওয়া। ফেলুদার কপালে আবার সেই বিখ্যাত ভ্রুকুটি। বলল, একবার চাকরটার সঙ্গে কথা বলবো। চাকরের নাম বংশলোচন। দেখলাম ঘুষিটা খাওয়ার ফলে তার এখনো যন্ত্রণা আর ভয় কোনোটাই যায়নি। ফেলুদা বলল, কোথায় ব্যথা? চাকরটা চি চি করে উত্তর দিল, তলপেটে। তলপেটে? ঘুষি তলপেটে মেরেছিল? সে কি হাতের জোর, বাপ রে বাপ, মনে হলো যেন পেটে এসে একখানা পাথর লাগলো, আর তারপরেই সব অন্ধকার। আওয়াজটা শুনলে কখন? তখন তুমি কি করছিলে? টাইম তো দেখিনি বাবু, আমি তখন মায়ের ঘরে বিছানা করছি। 2টো ছেলে এসে কীর্তন গান করছিল, তাই শুনছিলাম।
মা ঠাকুরুন ছিলেন পুজোর ঘরে, বললেন ছেলেটাকে পয়সা দিয়ে আয়। আমি যাব করছি, এমন সময় বাবুর ঘর থেকে ঘটি বাটি পড়ার মতো একটা শব্দ পেলাম। ভাবলাম কেউ তো নাই, তা জিনিস পড়ে কেন, তাই দেখতে গেছি। আর ঘরে ঢুকতেই বংশলোচন আর কিছু বলতে পারল না। সব শুনে টুনে বুঝলাম আমরা চলে যাবার ঘণ্টাখানেকের মধ্যেই চোর এসেছিল। আমি ভাবলাম ফেলুদা বোধহয় আরও কিছু জিজ্ঞেস করবে, কিন্তু শেষ পর্যন্ত ও আর কোনো কথাই বলল না। সেই মোটা পুলিশকে ধন্যবাদ দিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে রাস্তায় এসে ফেলুদার মুখের চেহারা একদম বদলে গেল। এ চেহারা আমি জানি, ফেলুদা কি জানি একটা রাস্তা দেখতে পেয়েছে, আর সে রাস্তা দিয়ে গেলেই রহস্যের সমাধানে পৌঁছানো যাবে। পাশ দিয়ে খালি ট্যাক্সি বেরিয়ে গেল, কিন্তু ফেলুদা থামালো না। আমরা দুজনে হাঁটতে লাগলাম। ফেলুদার দেখা দেখি আমিও ভাবতে চেষ্টা করলাম, কিন্তু তাতে খুব বেশি দূর এগোতে পারলাম না। প্রতুলবাবু যে চোর নন সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, যদিও প্রতুলবাবুকে বেশ জোয়ান লোক বলে মনে হয়, আর ওর গলার আওয়াজটা বেশ ভারী, কিন্তু তাও এটা কিছুতেই সম্ভব বলে মনে হচ্ছিল না যে প্রতুলবাবু একটা বাড়ির পাইপ বেয়ে দোতলায় উঠতে পারেন। তার জন্য যেন আরও অনেক কম বয়সের লোকের দরকার। তাহলে চোর কে? আর ফেলুদা কোন জিনিসটার কথা এত মন দিয়ে ভাবছে? কিছুক্ষণ হাঁটার পরে দেখি আমরা নীলমণি বাবুর বাড়ির পাঁচিলের পাশে এসে পড়েছি। ফেলুদা পাঁচিলটা বাঁয়ে রেখে ধীরে ধীরে হাঁটতে আরম্ভ করলো। কিছু দূর গিয়ে পাঁচিলটা বাঁ দিকে ঘুরেছে। ফেলুদাও ঘুরল, তার সঙ্গে সঙ্গে আমিও। এদিকে রাস্তা নেই, ঘাসের উপর দিয়ে হাঁটতে হয়। মোড় ঘুরে 18 কি 19 পা হাঁটার পর ফেলুদা হঠাৎ থেমে গিয়ে পাঁচিলের একটা বিশেষ অংশের দিকে খুব মন দিয়ে দেখল। তারপর সেই জায়গাটার খুব কাছ থেকে একটা ছবি তুলল। আমি দেখলাম সেখানে একটা ব্রাউন রঙের হাতের ছাপ রয়েছে। পুরো হাত নয়, দুটো আঙুল আর তেলোর খানিকটা অংশ, কিন্তু তা থেকেই বোঝা যায় যে সেটা বাচ্চা ছেলের হাত। এবার আমরা যে পথে এসেছিলাম সে পথে গিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা একেবারে বাড়ির দিকে চলে গেলাম। খবর পাঠাতেই নীলমণি বাবু বেশ ব্যস্ত হয়ে নিচে চলে এলেন। আমরা 3 জনেই বৈঠকখানায় বসার পর নীলমণি বাবু বললেন, আপনি শুনলে কি বলবেন জানি না, তবে আমার মনটা আজ কালকের চেয়ে কিছুটা হালকা। আমার মতো দুর্দশা যে আরেকজনেরও হয়েছে সেটা ভেবে খানিকটা কষ্টের লাঘব হচ্ছে, কিন্তু তাও একটা প্রশ্নের উত্তর না পাওয়া অবধি কষ্ট যাবে না। কোথায় গেল আমার আনুবিস বলুন? আপনি এত বড় ডিটেকটিভ, দুটো ডাকাতি 2 দিন উপরি হয়ে গেল, আর আপনি এখনো যেই তিমিরে সেই তিমিরে। ফেলুদা একটা প্রশ্ন করে ফেলল। আপনার ভাগ্নেটি কেমন আছে? কে? ঝন্টু? ও আজ অনেকটা ভালো, ওষুধে কাজ দিয়েছে, আজ জ্বরটা অনেক কমে গেছে। আচ্ছা, বাইরের কোনো ছেলেটেলে কি পাঁচিল টপকে এখানে আসে ঝন্টুর সঙ্গে খেলতে টেলতে? পাঁচিল টপকে কেন বলুন তো? আপনার পাঁচিলের বাইরের দিকটায় একটা বাচ্চা ছেলের হাতের ছাপ দেখলাম। ছাপ মানে? কিরকম ছাপ? ব্রাউন রঙের ছাপ। টাটকা? বলা মুশকিল, তবে খুব পুরনো নয়। কই, আমি তো কোনোদিন কোনো বাচ্চাকে আসতে দেখিনি। বাচ্চা বলতে এক আসে, তাও সেটা পাঁচিল টপকে নয়, একটা ছোকরা ভিখিরি, দিব্যি শ্যামাসঙ্গীত গায়। তবে হ্যাঁ, আমার বাগানের পশ্চিম দিকে একটা জামরুল গাছ আছে, মধ্যে মধ্যে বাইরের ছেলে পাঁচিল টপকে এসে সে গাছের ফল পেড়ে খায় না,
এমন গ্যারান্টি আমি দিতে পারি না। নীলমণিবাবু এবার জিজ্ঞেস করলেন, চোরের বিষয় আর কিছু জানতে পারলেন কি? ফেলুদা সোফা ছেড়ে উঠে পড়ল। লোকটার হাতের জোর সাংঘাতিক। এক ঘুষিতে প্রতুলবাবুর চাকরকে অজ্ঞান করে দিয়েছিল। তাহলে এ চুরি ও চুরি এক চোরই করেছে, তাতে সন্দেহ নেই। হতে পারে, তবে গায়ের জোরটা এখানে বড় কথা বলে আমার মনে হয় না। একটা বীভৎস বুদ্ধিরও ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে। নীলমণিবাবু যেন মুষড়ে পড়লেন, বললেন, আশা করি সে বুদ্ধিকে জব্দ করার মতো বুদ্ধি আপনার আছে, না হলে তো আমার মূর্তি ফিরে পাবার আশা ছাড়তে হয়। ফেলুদা বলল, আরও 2 দিন অপেক্ষা করুন। এখনো পর্যন্ত কখনো ফেলুমিত্তিরের ডিফিট হয়নি। নীলমণিবাবুর বাড়ির গাড়ি বারান্দা থেকে গেট অবধি নুড়ি পাথর দেওয়া রাস্তা। সেটার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন একটা কটকট শব্দ পেয়ে পিছন ফিরে দেখি নীলমণিবাবুর দোতলার একটা ঘরের জানালার পিছনে দাঁড়িয়ে একটা ছোট ছেলে, ঝুন্টুই বোধ হয়, জানালার কাঁচটাতে হাত দিয়ে টোকা মারছে। আমি বললাম, ঝুন্টু? ফেলুদা বলল, দেখেছি। সারা দুপুর ফেলুদা তার নীল খাতায় অভ্যাস মতো গ্রিক অক্ষরে কী সব হিজিবিজি লিখল। আমি জানি ভাষাটা আসলে ইংরেজি, কিন্তু অক্ষরগুলো গ্রিক, যাতে আর কেউ পড়ে মানে বুঝতে না পারে। আমার সঙ্গে ওর কথা একেবারেই বন্ধ, তবে সেটা এক হিসেবে ভালো। এখন ওর ভাববার সময়, কথা বলার সময় নয়। মাঝে মাঝে শুনছিলাম ও গুনগুন করে গান গাইছে। এটা সেই ভিখিরি ছেলেটার গাওয়া রামপ্রসাদী গানটা। বিকেলে 5টা নাগাদ চা খেয়ে ফেলুদা বলল, আমি একটু বেরুচ্ছি। পপুলার ফটো থেকে আমার ছবির এনলার্জমেন্টগুলো নিয়ে আসতে হবে। আমি একাই বাড়িতে রয়ে গেলাম। দিন ছোট হয়ে আসছে, তাই 5:30 বাজতে না বাজতেই সূর্য ডুবে অন্ধকার হয়ে এলো। পপুলার ফটো দোকানটা হাজরা রোডের মোড়ে। ফেলুদার ছবি নিয়ে ফিরে আসতে 20 মিনিটের বেশি লাগা উচিত না, তবে এত দেরি হচ্ছে কেন? অবশ্যই অনেক সময় ছবি তৈরি না হলে দোকানে বসিয়ে রাখে। আশা করি অন্য কোথাও যায়নি ও। আমাকে ফেলে ঘোরাঘুরিটা আমার ভালো লাগে না। একটা করতালের আওয়াজ কানে এলো, আর তার সঙ্গে সঙ্গে চেনা গলায় সেই গান, বল মা তারা তারাই কোথা, আমার কেহ নাই শঙ্করী হেথা। সেই ছেলে দুটো আজ আমাদের পাড়ায় ভিক্ষে করতে এসেছে। গান ক্রমে এগিয়ে এলো। আমি আমাদের ঘরের জানালাটার কাছে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে রাস্তাটা দেখা যায়। ওই যে ছেলে দুটো, একজন গাইছে, একজন করতাল বাজাচ্ছে। কি সুন্দর গলা ছেলেটার। এবার গান থামিয়ে ছেলেটি ঠিক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে উপরের দিকে মুখ করে বলল, মা, 2টি ভিক্ষে দেবে মা? কি মনে হলো আমার ব্যাগ থেকে একটা 50 নয়া বার করে জানালা দিয়ে ছেলেটার দিকে ফেলে দিলাম। টিং শব্দ করে পয়সাটা মাটিতে পড়ল। দেখলাম ছেলেটা সেটা কুড়িয়ে নিয়ে ঝোলার মধ্যে পুরে আবার গান গাইতে গাইতে হাঁটতে শুরু করলো। একটা ব্যাপারে আমার মাথাটা কেমন জানি গোলমাল হয়ে গেল। যদিও আমাদের রাস্তাটা বেশ অন্ধকার, তবু ভিখিরি ছেলেটা যখন ওপর দিকে মুখ করে ভিক্ষে চাইল, তখন যেন মনে হলো তার মুখের সঙ্গে ঝুন্টুর একটা আশ্চর্য মিল আছে। হয়তো এটা আমার দেখার ভুল, কিন্তু তাতে মনের মধ্যে কেমন খটকা লাগতে লাগলো। আমি ঠিক করলাম ফেলুদা এলেই কথাটা ওকে বলবো। প্রায় 6:30টার সময় মেজাজ গরম করে ফেলুদা এনলার্জমেন্ট নিয়ে বাড়ি ফিরল। যা ভেবেছিলাম তাই। ওকে দোকানে বসে অপেক্ষা করতে হয়েছিল। বলল, এবার থেকে নিজেই একটা ডার্ক রুম তৈরি করে ছবি ডেভেলপিং প্রিন্টিং করব। বাঙালি দোকানের কথার কোনো ঠিক নেই।
ফেলুদা যখন ওর বিছানার ওপর ছবিগুলো বিছিয়ে বসেছে, তখন আমি ওকে গিয়ে ভিখিরি ছেলেটার কথা বললাম। ও কিন্তু একটুও অবাক না হয়ে বলল, সেটা আর আশ্চর্য কি? আশ্চর্য না? হুম। কিন্তু তাহলে ভীষণ গন্ডগোল বলতে হবে। গন্ডগোল তো বটেই, সেটা তো আমি প্রথম থেকেই বুঝেছি। তুমি বলতে চাও যে ওই ছেলেটা চুরির ব্যাপারে জড়িত? হতেও পারে। কিন্তু একটা বাচ্চা ছেলের ঘুষির এত জোর যে একটা ধেড়ে লোককে অজ্ঞান করে দেবে? বাচ্চা ছেলে ঘুষি মেরেছে তা তো বলিনি। তাও ভালো। যদিও ভালো বললাম, কিন্তু আসলে মোটেই ভালো লাগছিল না। ফেলুদাও যে কেন পরিষ্কার করে কিছু বলছে না তা জানি না। খাটের ওপর বিছানো 12টা ছবির মধ্যে দেখলাম একটা ছবি ফেলুদা বিশেষ মনোযোগ দিয়ে দেখছে। কাছে গিয়ে দেখি সেটা আজই সকালে তোলা নীলমণিবাবুর পাঁচিলে বাচ্চা ছেলের হাতের দাগের ছবিটা। এনলার্জমেন্টের ফলে হাতের তেলোটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বললাম, তুমি তো বলো হাত দেখতে জানো, বলো তো ছেলেটার কত আয়ু? ফেলুদা কোনো উত্তর দিল না। সে তন্ময় হয়ে ছবিটার দিকে চেয়ে আছে। লক্ষ্য করলাম যে তার মধ্যে একটা দারুণ কনসেন্ট্রেশনের ভাব। কিছু বুঝতে পারছিস? হঠাৎ ওর প্রশ্নটা আমাকে একেবারে চমকে দিল। কি বুঝবো? সকালে কি বুঝেছিলি আর এখন কি বুঝলি বলতো? সকালে মানে যখন ছবিটা তুললে? হ্যাঁ। কি আর বুঝবো, বাচ্চা ছেলের হাত, এছাড়া আর কি বোঝার আছে? ছাপের রংটা দেখে কিছু মনে হয়নি? রং তো ব্রাউন ছিল। তার মানে কি? তার মানে ছেলেটার হাতে ব্রাউন রঙের কিছু একটা লেগেছিল। কিছু মানে কি ঠিক করে বল। পেন্ট হতে পারে। পেন্ট হতে পারে? কোথাকার পেন্ট? কোথাকার পেন্ট, কোথাকার? হঠাৎ মনে পড়ে গেল প্রতুল বাবুর ঘরের দরজার রং। এক্স্যাক্টলি। সেদিন তোরও শার্টের বাঁ দিকে আস্তিনে লেগে গিয়েছিল। এখনো গিয়ে দেখতে পারিস লেগে আছে। কিন্তু আমার মাথাটা ভোঁ ভোঁ করছিল। যার হাতের ছাপ সেই কি প্রতুলবাবুর ঘরে ঢুকেছিল? হতেও পারে। এখন বল, ছবি দেখে কি বুঝছিস? আমি অনেক ভেবেও নতুন কিছু বোঝার কথা বলতে পারলাম না। ফেলুদা বলল, তুই পারলে আশ্চর্য হতাম। শুধু আশ্চর্য হতাম না, শক পেতাম। কারণ তা হলে বলতে হতো তোর আর আমার বুদ্ধিতে কোনো তফাৎ নেই। তোমার বুদ্ধিতে কি বলছে? বলছে যে এটা একটা সাংঘাতিক কেস, ভয়াবহ ব্যাপার। আনুবিস যেরকম ভয়ঙ্কর, এই রহস্যটাও তেমনি ভয়ঙ্কর। পরদিন সকালে ফেলুদা প্রথম নীলমণি সান্যালকে ফোন করলো। হ্যালো, কে? মিস্টার সান্যাল? আপনার রহস্য সমাধান হয়ে গেছে। মূর্তি এখনও হাতে আসেনি, তবে কোথায় আছে মোটামুটি আন্দাজ পেয়েছি। আপনি কি বাড়ি আছেন? অসুখ বেড়েছে? কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন? ও আচ্ছা, তাহলে পরে দেখা হবে। ফোনটা রেখেই ফেলুদা চট করে আরেকটা নম্বর ডায়াল করলো। ফিস ফিস করে কি কথা হলো সেটা ভালো শুনতে পেলাম না, তবে ফেলুদা যে পুলিশে টেলিফোন করছে সেটা বুঝলাম। ফোনটা রেখেই ও আমাকে বলল, এক্ষুনি বেরোতে হবে, তৈরি হয়ে নে। একে সকালে ট্রাফিক কম, তার উপর ফেলুদা আবার ট্যাক্সি ড্রাইভারকে বলল টপ স্পিডে যেতে। দেখতে দেখতে আমরা নীলমণি বাবুর বাড়ির রাস্তায় এসে পড়লাম। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি নীলমণি বাবু তার কালো অ্যাম্বাসাডারে বেরিয়ে বেশ স্পিডের মাথায় আমরা যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে রওনা দিলেন। সামনে ড্রাইভার আছে, পিছনে নীলমণি বাবু ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। ওর জোরসে! ফেলুদা চেঁচিয়ে উঠল। ট্যাক্সি ড্রাইভারও কীরকম এক্সাইটেড হয়ে অ্যাক্সিলেটারে পা চেপে দিল। সামনের গাড়িটা দেখলাম বিশ্রী গোঁ গোঁ শব্দ করে ডান দিকে মোড় নিচ্ছে। এইবার ফেলুদা যে জিনিসটা করলো
সেটা এর আগে কখনো করেনি। কোটের ভিতরে হাত ঢুকিয়ে হঠাৎ তার রিভলভারটা বার করে গাড়ির জানলা দিয়ে ঝুঁকে পড়ে নীলমণিবাবুর গাড়ির পিছনের টায়ারের দিকে অব্যর্থ টিপ করে রিভলভারটা মারল। প্রায় একই সঙ্গে রিভলভারের আর টায়ার ফাটার শব্দে কানে তালা লেগে গেল। দেখলাম নীলমণিবাবুর গাড়িটা বিশ্রীভাবে রাস্তার এক পাশে কেদরে গিয়ে একটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে গেল। আমাদের গাড়িটা নীলমণিবাবুর গাড়ির পিছনে থামতেই দেখি উল্টো দিক থেকে পুলিশের জিপ আসছে। এদিকে নীলমণিবাবু গাড়ি থেকে নেমে এসে ভীষণ বিরক্ত মুখ করে এদিক ওদিক চাইছেন। ফেলুদা আর আমি ট্যাক্সি থেকে নেমে নীলমণিবাবুর দিকে এগিয়ে গেলাম। পুলিশের জিপটাও কাছাকাছি এসে থেমেছে। দেখলাম সেটা থেকে নামলেন সেই মোটা অফিসারটি। নীলমণিবাবু হঠাৎ বলে উঠলেন, এসব কি হচ্ছে? ফেলুদা গম্ভীর গলায় বলল, আপনার সঙ্গে গাড়িতে ড্রাইভার ছাড়া আর কে আছে জানতে পারি কি? কে আবার থাকবে? ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন। বললাম তো আমি আমার ভাগ্নেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ফেলুদা এবার আর কিছু না বলে সোজা গিয়ে নীলমণিবাবুর গাড়ির দরজার হ্যান্ডেলটা ধরে এক টানে দরজা খুলে ফেলল। খোলার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ছেলে গাড়ি থেকে তীরের মতো বেরিয়ে ফেলুদার উপর ঝাঁপিয়ে পড়ে ওর টুঁটি টিপে ধরল। কিন্তু ফেলুদা তো শুধু যোগব্যায়াম করে না, ও রীতিমতো জুজুৎসু আর ক্যারাটে শিখেছে। ছেলেটার কবজি দুটো ধরে উল্টে তাকে অদ্ভুত কায়দায় মাথার উপর দিয়ে ঘুরিয়ে আছাড় মেরে রাস্তায় ফেলল। যন্ত্রণার চোটে একটা চিৎকার ছেলেটার মুখ দিয়ে বেরোলো, আর সেই চিৎকার শুনে আমার রক্ত জল হয়ে গেল। কারণ সেটা মোটেই বাচ্চার গলা না, সেটা একটা বয়স্ক লোকের বিকট হেঁড়ে গলার চিৎকার। এই গলায় সেদিন আমি টেলিফোনে শুনেছিলাম। ইতিমধ্যে পুলিশ এসে নীলমণিবাবুর গাড়ির ড্রাইভার আর বাচ্চাটাকে ধরে ফেলল। ফেলুদা তার জামার কলারটা ঠিক করতে করতে বলল, পাঁচিলের গায়ে হাতের ছাপ দেখেই ধরেছিলাম অল্প বয়সের ছেলের হাতে এত লাইন থাকে না। তাদের হাত আরও অনেক মসৃণ থাকে, অথচ সাইজ যখন ছোট তখন তার একটাই মানে হতে পারে, এটা আসলে একটা বেঁটে বামনের হাতের ছাপ। বাচ্চাটা আসলে আর কিছুই না, একটি ডোয়ার্ফ। কত বয়স হলো আপনার সাকরেদের, নীলমণিবাবু? 40। ভদ্রলোকের গলা দিয়ে ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। খুব বুদ্ধি খাটিয়েছেন। যাই হোক, আগে জিনিস চুরির মিথ্যে ঘটনাটা খাড়া করে আমাকে ডেকে পাঠিয়ে তারপর নিজেই লোক লাগিয়ে পরের জিনিস চুরি করেছেন। আপনার বাড়িতে কাল যাকে দেখলাম সে কি সেই ভিখারি ছেলেটি? নীলমণিবাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন। তার মানে আপনার ভাগ্নে বলে আসলে কেউ নেই, ওকে বাড়িতে এনে ধরে রেখেছেন এই চুরির ব্যাপারে হেল্প করার জন্য। ভদ্রলোক মাথা হেঁট করে চুপ করে রইলেন। ফেলুদা বলে চলল, ছেলেটা গান গাইতো আর বামনটা খঞ্জনি বাজাতো। কেবল চুরির টাইম এলে খঞ্জনিটা ভিখারির হাতে দিয়ে যেত এবং তখন সেই বাজাতে থাকতো। বামন বলেই তার গায়ের জোরের অভাব নেই, এক ঘুষিতে একজন জোয়ান লোককে ঘায়েল করতে পারে। ওয়ান্ডারফুল! আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না নীলমণিবাবু। নীলমণিবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিশরের প্রাচীন জিনিসের উপর একটা নেশা ধরে গিয়েছিল। প্রচুর পড়াশোনা করেছি এই নিয়ে। সাধে কি প্রতুল দত্তের উপর হিংসে হয়েছিল? ফেলুদা বলল, অতি লোভে শুধু তাঁতিই নষ্ট হয় না, বামনও হয়। কারণ আপনার ওই বেটেটিও বামুন, আর আপনি সান্যাল, একেবারে উচ্চ শ্রেণীর বামুন। যাকগে, এবার একটা শেষ অনুরোধ আছে। কি? আমার রিওয়ার্ডটা। নীলমণিবাবু ফ্যাল করে ফেলুদার দিকে চাইলেন। রিওয়ার্ড? আনুবিসের মূর্তিটা আপনার কাছেই আছে বোধহয়। ভদ্রলোক কেমন যেন বোকার মতো ডান হাতটা নিজের পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিলেন।
হাতটা বার করতে দেখলাম তাতে রয়েছে এক বিঘত লম্বা কালো পাথরের উপর রঙিন মণিমুক্তা বসানো 4000 বছরের পুরনো মিশর দেশের শেয়ালমুখী দেবতা আনুবিসের মূর্তি। ফেলুদা হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল, থ্যাংক ইউ।